আমরা কোনো ফুটেজ সংগ্রহ করতে পারিনি, আমাদেরকে ফোন বের করতে দেওয়া হয় না, যে ভিডিও কিছু করতে দেওয়া হয় না, মোবাইল কেটে ভিডিও সব ডিলিট করে দিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বাংলায় একটা প্রবাদ আছে, যে যদিও এই প্রবাদটা আমরা ভালো কোনো কাজে ব্যবহার করি না, তা হলো গোঁফ বেরোনোর আগে যদি লেজ বেরিয়ে যায় তাহলেই সমস্যা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আসলে গোঁফ তো বেরোয়নি, এদের ডিগ্রিও কমপ্লিট হয়নি, এবং এরা পুঁথিগত বিদ্যায় তো শিক্ষিত হতে পারেওনি, চলে গেছেন দেশ চালাতে। আর দেশ চালানোর দায়িত্বভার যখন এদেরকে দেওয়া হয়েছে, তখনই এরা যে সব গুলিয়ে গোলারুটি করে দিয়েছেন তা হয়তো আজকে বাংলাদেশের সাধারণ জনসাধারণ বুঝতে পারছেন। অর্থাৎ কোটা আন্দোলনকে সামনে রেখে যে আন্দোলন তৈরি করে এরা আজকে ক্ষমতায় বসেছেন, সেই কোটা আন্দোলনকেই ভুলে গেছেন এই হাসনাতরা। আর যার ফলে এবার সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা এই হাসনাতদের ঘিরে ধরতে শুরু করেছে। কেন আমি এই কথা বললাম? এই ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি ভিডিও দেখাতে চাই, যেখানে এই সমন্বয়ক, এই হাসনাত, এই দেশের ক্ষতিকর এই সকল এলিমেন্টদের ঘিরে ধরতে শুরু করেছে দেশের সাধারণ জনগণ। এই ভিডিওতে সাংবাদিকরা এই প্রথমবারের জন্য সমন্বয়ক হাসনাতকে ঘিরে ধরে প্রশ্ন করছে, কিসের এত আপনাদের অহংকার, কিসের জন্য আমাদের সংবাদ পরিবেশন কালেক্ট করতে আপনারা দিচ্ছেন না, এবং আপনারা কি ভাবছেন? এই আচরণ তো আপনারা বলেছিলেন শেখ হাসিনার দল আওয়ামী লীগ অর্থাৎ ছাত্র সংগঠন তারা করে। আজকে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন চালিয়ে আপনারা দেশের আরো একই রকম পরিস্থিতি সৃষ্টি করছেন কেন? এই ভিডিওটা আপনারা দেখুন, তারপর এই ভিডিও রিলেটেড আমি কিছু কথা আপনাদের বলতে চাই। আমরা এই জিনিসটা আগে ছাত্রলীগকে দেখতাম, ছাত্রলীগ নেতা কর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর ডমিনেট করতো সবসময়। সেই কাজটা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছে কিনা? আমরা আমাদের জায়গা আমরা যখন পরিচয় দিছি যে আমরা গণমাধ্যম, আমরা পরিচয় দেওয়ার পরেও ওরা আমাদের সাথে এই বিহেভটা করছে কেন? এবং আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না, এরকম একটা অবস্থা। মোবাইল বের করে ওরা সব ভিডিও ডিলিট করতেছিল, যারা করতেছিল। দেখলেন বেচারা হাসনাত দুদিন আগে অবধি অত্যন্ত বড় বড় ডায়লগ বাজি করছিল। তারা ভাবছিলেন তারাই দেশের হত্যা কর্তা বিধাতা। মানে কালকে মনে হলো আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে হাইকোর্টে একটা রিট পিটিশন দখল করে দিলেন। 24 ঘন্টার মধ্যে চাপে পড়ে সেই রিট পিটিশন উইথড্র করে নিলেন। পরবর্তীকালে তিনি বললেন, নয় এই দেশে আওয়ামী লীগ থাকবে, নয় হাসনাত থাকবে, অর্থাৎ নয় উনি থাকবেন, নয় আওয়ামী লীগ থাকবে। আরে আওয়ামী লীগের যা ইতিহাস, আওয়ামী লীগের যা গৌরব, তা ওর যে হাসনাত তার পিতার জন্মের আগে থেকে আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশ ভারতের বন্ধুত্বের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত, দেশের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত। সেই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে মোছার চেষ্টা করার জন্য তারা আদালত অবধি চলে গেছেন। এই আদালত অবধি যখন গেছেন এবং নিজেদের ভুল বুঝতে পেরেছেন, তখন নিজেদের কার্যসিদ্ধি না হওয়ায় মানুষকে উস্কে বলতে শুরু করেছেন, নয় উনি এই দেশে থাকবেন, নয় অন্য দেশে চলে যাবেন। আমার তো মনে হয় উনি অন্য দেশে পালানোর সেফ প্যাসেজটা খুঁজতে শুরু করে দিয়েছিলেন কিছুদিন আগেই। আর কালকে যেভাবে হাসনাতের মুখ কার্যত চুপসে গিয়ে সাধারণ মানুষের প্রশ্নমানের সামনে দাঁড়িয়ে পালানোর পথ খুঁজছিলেন, আমার তো মনে হচ্ছে এই হাসনাত, এই সারজিৎ, এই সমন্বয়কদের নামে যে ভাওতাবাজি এই পাড়ার মস্তানরা শুরু করেছিলেন, তাদের দিন হয়তো বাংলাদেশের মাটিতে শেষ হয়ে গেছে। ওইখানে আমরা দায়িত্ব পালন করার সময় গণমাধ্যম কর্মীরা বাধার সম্মুখীন হয়েছে কেন? না, আপনি এই বিষয়ে কোনো স্টেটমেন্ট তখন দেননি, উপরে কোনো কথা বলেননি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন ওখানে তথ্য সংগ্রহ করতে চাই, তখন আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা দালাল। আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি দালালি হয়, তাহলে আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ কোথায় করলেন আপনারা? এই হাসনাত বলেছিলেন ডম্বুর বাঁধ কেন খোলা হলো, 7 সিস্টার্স আমরা ধ্বংস করে দেব, 7 সিস্টার্স আমরা দখল করে দেব। কোথায় গেল আজকে হাসনাতের 7 সিস্টার্স এর হুমকি? কোথায় গেল সেই কোটা আন্দোলনের নামে স্বপ্ন দেখানো সেই কথাগুলো? আজকে যে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের এই হাসনাতদের উত্থান, আজকে মোহাম্মদ ইউনূসের শাসনকালের 150 দিনে একটা দিনও কোটা আন্দোলন নিয়ে কথা বলেছেন এই হাসনাতরা? ক্ষমতায় যাওয়ার পর সেই কোটা এখনো কেন আছে? সেই কোটা আন্দোলনকারীদের পাশে হাসনাতরা কিসের জন্য নেই? এবং যে কোটা নিয়ে বাংলাদেশের আন্দোলনের সূত্রপাত, সেই কোটা কেন ভুলে গেলেন হঠাৎ করে এই সমন্বয়করা? এই প্রশ্ন আজকে সেই ছাত্ররাই তুলতে শুরু করে দিয়েছে, যার ফলে বাংলাদেশ ফের একবার কোটা বিরোধী আন্দোলনের সাক্ষী থাকলো। বাংলাদেশের শহীদ মিনার, তার আগের দিন ঢাকা কলেজের সামনে একদল ছাত্ররা ফের বিক্ষোভ দেখালেন কোটা বিরোধিতা করে। অর্থাৎ
শেখ হাসিনার সরকার যে কোটা বিরোধী আন্দোলনকে মান্যতা দিতে গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এবং সেই কোটা আজও বাংলাদেশে থেকে গেছে কেন? এই মোহাম্মদ ইউনূস সরকার যে কোটার ফলে ক্ষমতায় বসেছেন সেই কোটা আজও বাংলাদেশের প্রধান সমস্যা হয়ে আছে কেন? সেই উত্তর এই হাসনাতদের কিন্তু দিতে হবে এবং সাধারণ ছাত্র জনতা আজ হাসনাতদের এই উত্তর দেওয়ার জন্য ঘিরে ধরেছেন। এই হাসনাতদের একটা অদ্ভুত স্ট্র্যাটেজি শেষ 150 দিনে আমি দেখেছি। যখনই এদেরকে মানুষ প্রশ্ন করেন তখনই এরা বলেন এটা ভারতের জন্য হয়েছে। আপনি কিছু একটা প্রশ্ন করবেন, এদের বলে দেবেন শেখ হাসিনা করে দিয়ে চলে গেছে, শেখ হাসিনা দেশের সম্পত্তি লুটে চলে গেছে। আরে তোমরা 150 দিনে এমন কি করেছো যেন সাধারণ মানুষের সুরাহা হয়েছে? আজকে জিনিসপত্রের দাম, অর্থনৈতিক মন্দা, ব্যাংকগুলো দেউলিয়াপনা, বস্ত্র শিল্পের অবনতি, আইন শৃঙ্খলার চূড়ান্ত ফেইলিয়ার, দেশের সংখ্যালঘুর উপর নিপীড়ন, অত্যাচার, সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ এক নজির সৃষ্টি করেছে। আর শুধু আমরা বলছি না, আজ দেশ বিদেশ একাধিক জার্নাল আপনি দেখুন, একাধিক নিউজ পেপার দেখুন, তারা এই কোটা আন্দোলন যে কত বড় ভাওতাবাজি তা কিন্তু আজকে গোটা বিশ্বের সামনে এক্সপোজ করে দিয়ে চলে গেছে। আর জো বাইডেন যাওয়ার আগে তো স্বয়ং মোহাম্মদ ইউনূসকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন তার সঙ্গে আর জো বাইডেন কখনো থাকবেন না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেছেন, ফলে জো বাইডেনের এই মোহাম্মদ ইউনূসকে আর সমর্থন করার জায়গাটাও নেই। কিন্তু আমার স্পেসিফিক প্রশ্ন হলো, এই হাসনাতরা কি করলেন? যে কোটার নামে আন্দোলন করে তারা ক্ষমতায় বসলেন, সেই কোটা বিরোধী ছাত্রদের কেন ভুলে গেলেন হাসনাতরা? সেই কোটা, এই যে প্রবলেম ক্রিয়েট হয়েছিল, মানে যে কোটাকে সামনে রেখে সেই প্রবলেম, সেই সমস্যা আজও কেন থেকে গেল? কেন সরকারের পক্ষ থেকে হাসনাতরা এখনো এই কোটা, এই পার্টিকুলার বিষয়টার সলিউশন খুঁজে পেলেন না? অর্থাৎ আজকে কি ধরে নেওয়া যায় পুরোটাই ছিল ক্ষমতা দখলের খেলা? অর্থাৎ ছাত্র রাজনীতি করতে গিয়ে দেশ চালানোর রাজনীতির সার্কেলে এসে তারা শুধু ক্ষমতার অপব্যবহার করে গেলেন। আজকে সাংবাদিকরা আজকে হাসনাতকে ঘিরে ধরে প্রশ্ন করছেন কেন তারা খবর পরিবেশন করতে পারছেন না, আপনাদের সঙ্গে হাসিনার পার্থক্যটা কোথায়? আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন, তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের হামলা করেছে। আপনি তো শুনলেন, এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন? একটু যদি এক লাইন বলতেন। ক্লিয়ার করতে পারছেন আপনি কি হয়েছে? ওরাই তো বললো দুইটা গ্রুপ, একটা ড্যামরার একটা গ্রুপ উস্কানি দিচ্ছে, ওরা আসছে। আর আপনার কি পদক্ষেপে দুই গ্রুপের কথা শোনার পর একটা স্টেটমেন্ট দিবেন আপনাদের পক্ষ থেকে? সেটা কখন নাগাদ হতে পারে যদি একটু জানাতেন আমাদেরকে। আমি একটু আগে দেখি, আমি পুরো পরে আপনি তো দেখছেন পুরো পরিস্থিতি একটু বুঝতে পারবেন। বিশ্বাস করুন, হাসিনার বৈষম্য বিরোধী আন্দোলনকে যদি প্রথম থেকেই আরো কড়া হাতে দমন করতেন, হয়তো বাংলাদেশের এই ছবি আন্তর্জাতিক স্তর দেখতো না। হাসিনা কিছু ক্ষেত্রে উদারতা দেখিয়েছেন, কিছু ক্ষেত্রে ওনার নিজের লোকই ওকে পিছন থেকে ছুরি মেরেছে। কারণ যেভাবে হাসিনার সরকারের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ বাংলাদেশে উঠেছে, আমার দৃঢ় বিশ্বাস এই নির্দেশ হাসিনা অন্তত দেননি, অন্তত নিজের কোনো ক্লোজড লোক এই বিষয়ে ষড়যন্ত্র করে হাসিনাকে সরানোর চক্রান্ত করেছেন। ভুলে যাবেন না, এই ইউনূস সরকারের প্রথম যে এক উপদেষ্টা বলেছিল যে বন্দুক থেকে গুলি চালানো হয়েছে সেই বন্দুকের গুলির সাইজ পুলিশের গুলির সাইজের থেকে আলাদা। অর্থাৎ সরকারি কোনো স্তর থেকে যে সেদিন গুলি চালানো হয়নি তা কিন্তু আজকে বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে গেছেন। অর্থাৎ এই গুলি চালানো হয়েছিল ভিড়ের মধ্যে থেকে কেউ ষড়যন্ত্রকারীদের দ্বারা। অর্থাৎ সেই ষড়যন্ত্রকারী যে সরকারের পতন চেয়েছিল আজকে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছেন। আর আজকে আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই ষড়যন্ত্রকারীরা ছিলেন হাসনাত, সারজিৎ এবং এদের মতো কিছু কতিপয় সমন্বয়ক যারা বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন ছেলেখেলা করেছেন। আচ্ছা, আপনারা তো সমাজে সমান অধিকার বলেছিলেন, তাহলে আজকে কিসের জন্য সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়? কিসের জন্য কোটা আন্দোলনকারীদের এখনো রাজপথে মিছিল করতে হচ্ছে? কিসের জন্য আজকে সাংবাদিকদের ধরে ধরে কেস দেওয়া হচ্ছে? কিসের জন্য সাংবাদিকদের আপনারা দালাল বলছেন? কাদের দালালি করেছে ওরা? আজকে ছাত্র আন্দোলনের খবর গোটা বিশ্ব জুড়ে এই সাংবাদিকরাই পৌঁছে দিয়েছে। নাহলে বাংলাদেশের একটা ছোট ইন্টারনাল ইস্যুকে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে দিয়েছে এই সাংবাদিকরাই। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যা অভিযোগ করেছিলেন, অর্থাৎ স্বাধীনতা হরণ করা হয় সাংবাদিকদের, আজকে আমেরিকার এক নিউজ পেপার বলছে সাংবাদিকদের শেষ 150 দিনে বাংলাদেশের অত্যন্ত করুণ অবস্থা। ধরে ধরে অ্যাক্রিডিটেশন কার্ড আপনারা বাতিল করছেন।
কিসের আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলেন যে বৈষম্যকে আরো সমাজে বাড়িয়ে দিতে সাহায্য করলো? অর্থাৎ পুরোটাই যে ভাওতাবাজি ছিল, আজ দেশের সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরেছেন। আপনার আমলে দেশের মুদ্রাস্ফীতির অবস্থা এরকম হলো কেন? কিসের জন্য সাধারণ মানুষের উপর ভ্যাট চাপালেন আপনি? কেন সাধারণ মানুষকে অতিরিক্ত কর দিতে হবে? যেখানে পার ক্যাপিটা ইনকাম বাড়ানোর ক্ষমতা আপনি দেখাতে পারলেন না, সেখানে অতিরিক্ত শুল্ক কেন চাপিয়ে দিলেন? কেন আপনার আমলে দেশের পররাষ্ট্রনীতি একদম শূন্যে এসে পৌঁছালো? কিসের জন্য রাশিয়া, চীন, ভারত, আমেরিকা সমস্ত দেশের সঙ্গে আপনি লড়াই করলেন? যখন সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, তখন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিয়ে আপনি কিসের জন্য অস্ত্র পাকিস্তান থেকে আমদানি করলেন? কেন মায়ানমারের বর্ডার সমস্যা আরো বেড়ে গেল? কিসের জন্য সেন্ট মার্টিনস দ্বীপে আগুন লাগলো রাতের অন্ধকারে? সচিবালয়ের আগুন লাগিয়ে আপনি কোন নথি পোড়াতে চাইলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর সাধারণ মানুষকে কেন রাজ্যের বা দেশের কোন প্রধান উপদেষ্টা, রাজ্যের কোন পার্টিকুলার উপদেষ্টারা সাধারণ মানুষকে জানাচ্ছেন না? শুধুমাত্র ভারত বিরোধিতা করে আর শেখ হাসিনার বিপক্ষে কেস দিয়ে একটা সরকার চলতে পারে না। আজকে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু বুঝতে শুরু করে দিয়েছেন। আপনারা দেখবেন এই হাসনাত, এই সার্জিসদের প্রভাব কিন্তু আস্তে আস্তে কমতেও শুরু করে দিয়েছে সমাজ থেকে, কারণ এদের আসল চেহারা কার্যত এক্সপোজড হয়ে গেছে। অর্থাৎ এই আসিফ নজরুলের মতো এই ভদ্রলোক কালকেও বলেছেন, হাসিনাকে যদি ভারতবর্ষ ফিরিয়ে না দেয় তাহলে প্রত্যর্পণ চুক্তি ভারতবর্ষ লঙ্ঘন করবে। আরে ভারতবর্ষ আপনাদের পাত্তাই দেয় না, কিসের প্রত্যর্পণ চুক্তি? আদতে আপনি কি জানেন ওই চুক্তিতে কি লেখা আছে? পরিষ্কার লেখা আছে, কোন সরকার যদি মনে করে আপনি যে কেসগুলো একজনের বিরুদ্ধে দিচ্ছেন তার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ, তাহলে ভারতবর্ষ সেই চুক্তি মানতে বাধ্য নয়। আর শেখ হাসিনার বিষয়টি সম্পূর্ণভাবে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির একটা অংশ, যা ভারত সরকার জানে, অ্যাকনলেজ করেছে, এবং আপনাদের একের পর এক চিঠিকে ভারত সরকার রিপ্লাই অব্দি দেওয়ার প্রয়োজন অনুভব করেনি। কিন্তু আপনি দেশের মানুষকে ভুল বুঝিয়ে শুধুমাত্র হাসিনা হাসিনা, ভারত ভারত এই করে বাজার গরম করার চেষ্টা করছেন। অর্থাৎ কোটা আন্দোলনকারীরা ফের যখন রাস্তায় নেমেছে, তখন আপনারা পালানোর পথটাকে তৈরি করতে গিয়ে ফের হাসিনাকে আঁকড়ে ধরছেন, ফের ভারত বিরোধিতামূলক কথাবার্তা বলছেন। আসল যে সমস্যা, সেই সমস্যাগুলো থেকে যে প্রশ্ন চিহ্ন উঠে আসছে তার উত্তর অব্দি দেওয়ার ক্ষমতা আজকে আপনাদের নেই। আর হাসনাত হয়তো বুঝতে শুরু করেছেন খেলা ঘুরে গেছে। অর্থাৎ যেভাবে বাংলাদেশের সাংবাদিকরা এবার হাসনাতকে ঘিরে ধরে প্রশ্ন করলেন এবং যার ফলে ওর মুখটি চুনকালি মুখ হয়ে গিয়ে কার্যত চুপসে গেল, এর ফলে হাসনাতের হাওয়া যে বেরিয়ে গেছে তা হয়তো কালকে আন্তর্জাতিক স্তর বুঝে গেল। দেবেন আরো ভারত বিরোধিতামূলক কথাবার্তা, বলবেন আপনারা 4 দিনের মাথায় কলকাতা দখল করে নিতে পারেন, কিংবা আপনারা বলবেন ইসকন রয়ের এজেন্সি, রয়ের একটা প্রতিষ্ঠান, ইসকন ভারতের দালাল। আপনারা দিনের পর দিন বাংলাদেশের মানুষকে মিসগাইড করেছেন। আজকে বাংলাদেশের মানুষরা খেতে পারছেন না, বাংলাদেশের অর্থনৈতিক মন্দা, বাংলাদেশের ব্যাংকে টাকা নেই, বস্ত্র শিল্প শেষ হয়ে গেছে, আইন প্রশাসনের অবনতি হয়েছে, জাতিসংঘ, জাতিপুঞ্জ সব জায়গায় বাংলাদেশের অবনতি নিয়ে আলোচনা হচ্ছে, পররাষ্ট্রনীতি শূন্যে পৌঁছে গেছে। সমস্ত দিকের একটা দেশে পরিকাঠামোগত ফেইলারের পাশাপাশি ইন্টারনাল এক্সটার্নাল সমস্ত জায়গায় একটা দেশ কার্যত ধরাশায়ী হয়ে গেল শেষ 150 দিনে। আর আপনারা সেই ভারত বিরোধিতা, সেই সীমান্তে পিঠ দেখানোমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষকে উস্কে মিসগাইড করার চেষ্টা করছেন। 2 দিন পর মানুষ যখন খেতে পারবে না, যখন খেতে পাবে না, তখন কিন্তু আপনাদের খাবার কেড়ে নেওয়ার জন্য এই মানুষই রাস্তায় নামবেন। কারণ বাংলাদেশের মানুষ আবেগ দ্বারা হয়তো পরিচালিত হয়, কিন্তু আপনাদের মুখ আর মুখোশ যখন খুলতে শুরু করে দিল, তখন এই মানুষই আপনাদের ক্ষমতা থেকে টেনে নামাবে। আপনারা পারলে আমার কথাটা মিলিয়ে নেবেন। অর্থাৎ ভাওতাবাজি রাজনীতির দিন শেষ। চুপসে যাওয়া হাসনাতের মুখ আপনারা দেখুন এবং বোঝার চেষ্টা করুন এদেরকে ভরসা করে আপনারা ঠিক কত বড় ভুল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত এবং মসনদচ্যুত করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন। আপনারা জানাবেন আপনাদের মত। আর হাসনাতকে নিয়ে যদি কিছু বলার থাকে এবং আমার বক্তব্য যদি যুক্তিযুক্তভাবে পাল্টা দেওয়ার কথা থাকে, তাহলে যুক্তিপূর্ণ উত্তর দেবেন, অকারণে এসে গালিগালাজ করবেন না। এতে আপনাদের যে গুরু হাসনাত, তারই ক্ষতি হবে। ধন্যবাদ।